বেসিক ইংলিশ গ্রামার কি এবং এর আওতায় রুলসগুলো কি কি এবং কেন বেসিক ইংলিশ গ্রামার শিখতে হয় সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে জানাবো যে বেসিক ইংলিশ গ্রামারগুলো কী কী এবং কেন এগুলো শিখতে হয়। আপনি যদি ইংরেজি কমিউনিকেশন স্কিলে দক্ষ হতে চান, স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ ভালোভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেসিক ইংলিশ গ্রামার রুলসগুলো ভালোভাবে জানতে হবে। আর আপনি যদি নতুন করে ইংরেজি শিখতেছেন, তাহলে অবশ্যই আমার এই বেসিক ইংলিশ গ্রামার রুলসগুলো আপনাকে অত হেল্প করবে। তাই ভিডিওটি কেটে কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া ইংরেজি গ্রামারের নানান বিষয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে অন করে রাখুন। ভিউয়ার্স, আজকের আলোচনা শুরুতে আমি বলতে চাই বেসিক ইংলিশ গ্রামার কি এবং বেসিক ইংলিশ গ্রামারের আওতায় রুলসগুলো কি কি। বেসিক ইংলিশ গ্রামার হচ্ছে ইংলিশ গ্রামারের সেই সকল বিষয় যেগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না, অর্থাৎ যে বিষয়গুলোর জ্ঞান থাকা বাধ্যতামূলক সেগুলোই হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। আর ইংরেজি গ্রামারে তো শত শত রুলস আছে, তো এগুলোর কি সবগুলোই বেসিক? না ভাই, সবগুলোই বেসিক নয়। এই রুলসগুলোর মধ্য থেকে যে রুলসগুলো সেন্টেন্সের গঠন প্রণালী ও পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করে সেগুলোই মূলত বেসিক ইংলিশ গ্রামার রুলস। বেসিক ইংলিশ গ্রামারের আওতায় কী কী উল্লেখ করা যায়? বেসিক ইংলিশ গ্রামারের আওতায় থাকে মূলত সাবজেক্ট এবং প্রেডিকেট, সেই সাথে তাদের অ্যাগ্রিমেন্ট। আমি এটার বিস্তারিত একটু করে আবার বলছি। তারপরে এক্সপ্রেসিং এ কমপ্লিট থট, অর্থাৎ ওই সেন্টেন্স যে সেন্টেন্সটাই আমরা তৈরি করি না কেন সেটা দ্বারা একটি পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ করতে হবে, সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে এবং অবশ্যই আমাদেরকে ইংলিশ গ্রামারের 12টি টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো এবার দেখি যে সাবজেক্ট এবং প্রেডিকেট কি এবং এটা কিভাবে অ্যাগ্রিমেন্ট সম্পন্ন করে। তো প্রথমেই আসি যে সাবজেক্ট হচ্ছে একটি বাক্যের স্টার, অর্থাৎ সাবজেক্ট না থাকলে মূলত বাক্যের ভ্যালুই থাকে না বলা যায়। আর সাবজেক্ট বলতে সেই জিনিসটাকে বোঝানো হয় যেটি সম্পর্কে বাক্যে কিছু তথ্য দেওয়া হয় বা বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। আর সাবজেক্টের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে ওই বাক্যটিতে ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটি হচ্ছে প্রেডিকেট। উদাহরণস্বরূপ বলতে পারেন আই অ্যাম এ টিচার। তো এই ক্ষেত্রে আই সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ আমার সম্বন্ধে বলা হয়েছে। সো আই মানে আমি হচ্ছি সাবজেক্ট এবং এর পরে যা কিছু বলা হয়েছে অ্যাম এ টিচার, এই কথাটা হচ্ছে প্রেডিকেট। তো একটি বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার প্রেডিকেটটিও সিঙ্গুলার হয়। প্রেডিকেট চেনার আরও সহজ উপায় হচ্ছে যে বাক্যের ভার্ব থেকে বাকি অংশটুকু হয় প্রেডিকেট আর তার আগে যে অংশটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। আরেকটি বিষয় হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমরা এখানে দেখেছি সি নাম্বারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেন্টেন্সের মতোই, যেটাতে একটি সাবজেক্ট থাকে এবং একটি প্রেডিকেটও থাকে, তবে সেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশে সক্ষম, কিন্তু সেটা গ্রুপ অফ ওয়ার্ডস। তবে সেই গ্রুপ অফ ওয়ার্ডস যদি কোনো সাবজেক্ট না থাকে বা কোনো প্রেডিকেট না থাকে তাহলে সেটা ক্লজ হবে না, সেটা হবে একটা ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেটা কোনো একটা পার্টস অফ স্পিচের কাজ করে এভাবেই। আর যদি ওই গ্রুপ অফ ওয়ার্ডসটি অর্থাৎ ওই শব্দগুলো যদি এককভাবে বাক্যে ব্যবহৃত হয় এবং সেটা যদি কোনো পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ করে তখনই সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সেইটাকেই সেন্টেন্স বলা হয়। আর সেটা যদি কোনো পূর্ণাঙ্গ ধারণা প্রকাশ না করে তাহলে সেটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এক্ষেত্রে একটা উদাহরণ আমি বলতে পারি, সেটা হচ্ছে হোয়েন আই ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। এই বাক্যে দুটো ক্লজ আছে। আই ওয়েন্ট টু বেড এটি একটি স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি তার অর্থ প্রকাশ করতে সমর্থ হয়েছে। এবং বাকি যে অংশটুকু রয়েছে হোয়েন আই ফিনিশড মাই ওয়ার্ক, যখন আমি আমার কাজ শেষ করলাম, এই অংশটি মূলত ওই বাকি অংশটুকুর উপর নির্ভরশীল, সেজন্য এই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে আসছি বেসিক পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনায়। মূলত আমাদের বেসিক পার্টস অফ স্পিচের ধারণা থাকতে হবে। বেসিক পার্টস অফ স্পিচগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং সেই সাথে আর্টিকেলের নলেজ থাকতে হবে। তো এবার আসি নাউন কি? নাউন হচ্ছে মূলত কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, তারপরে কোনো গুণ বা কোনো ধারণা বা কোনো কাজ বা কোনো ভাবনার নামকে বোঝায়। নামটা মূলত সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। এরপরে আসছে প্রোনাউন কি? প্রোনাউন মূলত যেটা সাবজেক্টের পরিবর্তে ব্যবহৃত হয় যে সকল ওয়ার্ড, সেগুলো হচ্ছে প্রোনাউনের উদাহরণ হচ্ছে আই, ইউ, দে, এগুলো। এরপরে আসছে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5টি বিষয়কে প্রকাশ করে। দোষগুণ প্রকাশ করার পাশাপাশি এটা বোঝায় যে কোন জিনিসটা কি পরিমাণে আছে, কতটুকু আছে, কোনটা,
কী ধরনের, এই বিষয়গুলো প্রকাশ করে থাকে। তো অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে গুড, ব্যাড ইত্যাদি। এরপরে আসছে ভার্ব। ভার্ব কি? ভার্ব মূলত একটি ওয়ার্ড, এমন একটি ওয়ার্ড যেটা কোনো অ্যাকশন অর্থাৎ কোনো কাজকে প্রকাশ করে। সেটা হতে পারে কোনো মেইন ভার্ব বা কোনো হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হচ্ছে মূল ভার্ব আর হেল্পিং ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো এগুলোর বিস্তারিত টেন্সের আলোচনার সঙ্গে আলোচনা করা যাবে। তো ভার্ব দ্বারা আরেকটি জিনিস বোঝায়, সেটি হচ্ছে টেন্স। টেন্সকে নির্দেশ করে। তো আপনারা জানেন যে টেন্স 3 প্রকার আছে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আর টেন্স সম্বন্ধে আমি আরেকটি বিস্তারিত ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সেটা আপনার নোটিফিকেশান বারে চলে যাবে। এরপরে আসছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে সেই ধরনের পার্টস অফ স্পিচ যেটা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ অন্য কোনো অ্যাডভার্ব এবং সেই সাথে ভার্ব বা অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থাকে প্রকাশ করে। এই ধরনের অ্যাডভার্বের উদাহরণ হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, ইয়েস, নো ইত্যাদি। এরপরেরটি আছে যে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে মূলত সেই ওয়ার্ড, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য যে ব্যবহৃত ওয়ার্ডগুলো আছে সেগুলোর রিলেশনশিপ বা সম্পর্কটাকে প্রকাশ করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। সো এটা কখনো কখনো কোনো জায়গা বা অবস্থান বোঝাতেও এটা নির্দেশ করা হয় বা ব্যবহার করা হয়, যেমন বিসাইড যেটা পাশে অর্থে, ইন মধ্যে, অন উপরে, তারপরে বিলো নিচে, আন্ডার নিচে ইত্যাদি এরকম। এরপরের ধাপটি হচ্ছে কনজাংশনস। কনজাংশনস কি? কনজাংশনস মূলত দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে সংযুক্ত করে, এবং মোস্ট কমন যে কনজাংশনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট ইত্যাদি। এরপরের বিষয়টি হচ্ছে ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনগুলো কী কী? সেগুলো হচ্ছে ইয়ে, হুররে, আহ ও অ্যালাস। মূলত সেই শব্দগুলো ইন্টারজেকশন যেগুলো আমাদের মনের কোনো আকস্মিক অনুভূতিকে প্রকাশ করে। যেমন হুররে। হুররে বলি আমরা কখন? যখন আমরা খুবই আনন্দিত হই তখন সেটাকে হুররা বলি, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এরপরে আরেকটি বিষয় জানা খুবই জরুরি, সেটি হচ্ছে আর্টিকেলস। আসলে আর্টিকেলস ইংলিশ গ্রামারের এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট দখল করে আছে যে এটা একটা পার্টস অফ স্পিচের বাইরে একটা চ্যাপ্টার হিসেবে জায়গা দখল করে আছে। তো এই আর্টিকেলসগুলো মূলত অ্যাডজেক্টিভের আওতায় পড়ে, আর আর্টিকেলসগুলো হচ্ছে এ, এন এবং দি। আর্টিকেল দুই প্রকার আপনারা জানেন, একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল, আরেকটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলগুলো হচ্ছে এ এবং এন, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দি। ইনডিফিনিট আর্টিকেলগুলো নাউনকে অনির্দিষ্টভাবে বোঝায়, যেমন এ ম্যান একটি লোক, অ্যান অ্যাপেল একটি আপেল। কিন্তু ডিফিনিট আর্টিকেল নাউনকে নির্দিষ্টভাবে বোঝায়, যেমন দি ম্যান লোকটি, লোকটি বুঝতে হবে, এক্ষেত্রে লোকটাকে নির্দিষ্ট করে বোঝানো হবে। বেসিক ইংলিশ গ্রামার জানতে হলে অবশ্যই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন সম্বন্ধেও জানতে হবে। তো ক্যাপিটালাইজেশন কি আর পাংচুয়েশন কি? প্রথমে আসি ক্যাপিটালাইজেশন সম্পর্কে। ক্যাপিটালাইজেশন শব্দটা আসে ক্যাপিটাল থেকে, যার অর্থ ক্যাপিটাল লেটারের ব্যবহার। আপনারা জানেন যে ইংরেজি লেটারগুলোকে দুইভাবে লেখা হয়, ক্যাপিটাল লেটার্সে এবং স্মল লেটার্সে। তো স্মল লেটার্স বেশি ব্যবহৃত হয়, ক্যাপিটাল লেটার্স কিছু কিছু বাছাই করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সব জায়গায় নয়। তবে কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো জানার নামে হচ্ছে ক্যাপিটালাইজেশন। তো আমরা দেখি যে কোন বিষয়গুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্সের ব্যবহার করতে হয়। দেখুন, প্রত্যেক সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ আপনি যদি একটা বিষয় সম্পর্কে 10টা সেন্টেন্স লেখেন, ওই 10টা সেন্টেন্সেরই প্রত্যেকটারই প্রথম শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হতে হবে। এরপরে আসে মানুষ, বই, ম্যাগাজিন, মুভি, নির্দিষ্ট স্থান ও দেশের নাম, অর্থাৎ মানুষের নাম সহ এই যে জিনিসগুলো, যে বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে, এগুলোর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হতে হবে। যদি নামের অংশগুলো বা একাধিক শব্দ থাকে, ধরুন 2টা বা 3টা শব্দ আছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা শব্দেরই প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে হতে হবে। এরপরে আছে সংস্থা, প্রতিষ্ঠান, নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, জাহাজ, ট্রেন ইত্যাদির নাম, এগুলো ক্যাপিটাল লেটারে হতে হবে। যেমন ধরেন আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সো এক্ষেত্রে ইন্টারন্যাশনালের আই, ক্রিকেটের সি এবং কাউন্সিলেরও সি, এই 3টা অক্ষরই ক্যাপিটাল লেটার হতে হবে। আর সেই সাথে যে জাহাজ, ট্রেন ইত্যাদি, ধরেন যে দি নীল সাগর এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম। তারপরে জাহাজের নাম দ্য টাইটানিক, সো টাইটানিকের টি, এগুলো বড় হাতের অক্ষরে ব্যবহার করতে হবে। সৃষ্টিকর্তার নাম বড় হাতের অক্ষরে ব্যবহার করতে হবে। সৃষ্টিকর্তার নাম বলতে আল্লাহ, গড, প্রথম যে অক্ষরটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এছাড়া দেখেন
আমি অর্থে যে আই ব্যবহার করা হয় সেই আইটি সবসময় বাক্যের যেখানেই বসুক সেটা ক্যাপিটাল লেটারে হবে। এবং শব্দের সংক্ষেপ হচ্ছে যেমন জেএসসি, বিএসসি, বিএ, এমএ এগুলোকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। মোটামুটিভাবে ক্যাপিটাল লেটার্সের ব্যবহার এগুলোই। এরপরে ধাপটি হচ্ছে পাংচুয়েশন কি এবং পাংচুয়েশন মার্কসগুলো কি বা এর ব্যবহার কি, এখন আমরা এগুলো জানবো। বাংলা হচ্ছে বিরাম চিহ্ন, বিভিন্ন সময় বাক্যের মাঝখানে দাড়ি, কমা, সেমিকোলন, কোলন ড্যাশ ইত্যাদি এগুলো ব্যবহার করা হয়। এগুলোর ব্যবহারের নামই হচ্ছে পাংচুয়েশন। অর্থাৎ বাক্যকে শ্রোতার কাছে শ্রুতিমধুর এবং বোধগম্য করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে পাংচুয়েশন মার্কস। এখন প্রথমেই আমরা দেখি পাংচুয়েশন মার্কসের রয়েছে পিরিয়ড বা ফুল স্টপ বলে। ফুল স্টপ হচ্ছে পূর্ণভাবে থামা, এই যে চিহ্নটি রয়েছে এটি হচ্ছে ফুল স্টপ। এটা ডট, এটা ফুল স্টপ মানে ফোটার মতো, যেটা একটা বিন্দুর মতো। এটা কখন ব্যবহার করা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স, এই 3 ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। এছাড়া ফুল স্টপের আরও ব্যবহার আছে, যে ওয়েবসাইট অ্যাড্রেস লিখি www.facebook.com। এছাড়া রয়েছে ইমেল অ্যাড্রেস যেমন tb11731@gmail.com। এই ডটটাই মূলত ফুল স্টপ। আর কোয়েশ্চন মার্ক দ্বিতীয়ত, এই কোয়েশ্চন মার্কটা কখন ব্যবহার করা হয়? যদি কোনো বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাহলে সেটা শেষে কোয়েশ্চন মার্কের ব্যবহার করতে হবে। যেমন আর ইউ এ স্টুডেন্ট, আপনি কি একজন ছাত্র? এই ছাত্র কি না, ঠিক আছে। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। এই জিজ্ঞাসা সূচক বাক্যগুলো শেষে এই চিহ্নটির ব্যবহার করতে হয়, এটির নাম হচ্ছে কোয়েশ্চন মার্ক। আর কোনো বাক্য দ্বারা যদি আশ্চর্য প্রকাশ করে, যেমন আমরা আশ্চর্য হয়ে অনেক সময় বলি হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে আমরা খেলাটায় জিতে গেছি, তো এই ধরনের বাক্যগুলো আশ্চর্য প্রকাশ করা হয়। এগুলো শেষে সাধারণত এক্সক্লামেটরি মার্ক বসে। এক্সক্লামেটরি মার্ক বা এক্সক্লামেশন মার্ক একই কথা, একই নাম। এই যে দেখুন এই চিহ্নটা মাঝখানে। এরপরে আসছি কমায়ের অনেকগুলো ব্যবহার আছে, তবে কমায়ের ব্যবহারগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। যদি এক জাতীয় একাধিক শব্দ পাশাপাশি বসে তাহলে অবশ্যই ওই শব্দগুলোর শেষের দুটোর মাঝখানে অ্যান্ড বাকিগুলোর পরে কমা বসবে। এছাড়া তারিখকে সাল থেকে আলাদা করার জন্য কমা বসাতে হয়। এছাড়া ঠিকানা লেখার জন্য জায়গার নাম উল্লেখ করতে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এছাড়া ভোকেটিভ কেস হচ্ছে যে কাউকে সম্বোধন করে কিছু বলা, যেমন রহিম এখানে এসো। তো রহিম বলার পরে একটু যে ছোট্ট বিরতি দেওয়া হলো, মূলত এই বাক্যটি যদি লেখা হয় তাহলে সেটাতে কমায়ের ব্যবহার করতে হবে। এরপরে কোলন, এই চিহ্নটিকে কোলন বলা হয়। মূলত রচনা বা কোনো কিছু লেখার হিন্টস আকারে উপরে কিছু লিখলে সেটার ক্ষেত্রে কোলন ব্যবহার করতে হয়। এছাড়া সেমিকোলন আছে, সেমিকোলনটি এইরকম। সেমিকোলন মূলত কনজাংশনের কাজ করে, অর্থাৎ কোনো জায়গায় যদি কনজাংশন বসার কথা তবে সেখানে কনজাংশন না বসিয়ে ওই জায়গায় একটা সেমিকোলন বসিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করা যেতে পারে। এরপরে রয়েছে অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফির পরে এস। একটু খেয়াল করবেন, এই যে উপরে যে চিহ্নটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে অ্যাপোস্ট্রফি, আর এখানে অব্লিগে যেটা দেওয়া আছে উপরের চিহ্নটির সাথে অ্যাপোস্ট্রফি এস। এগুলো কখন ব্যবহার করা হয়? মূলত শব্দের সংক্ষিপ্তকরণের জন্য এই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে। যেমন হিজটা কি হি ইজ, ইটসটা কি ইট ইজ। তারপরে হোয়াটসটা কি হোয়াট ইজ, ডোন্টটা কি ডু নট। এগুলোকে সংক্ষেপে লেখার জন্য এভাবে এই অ্যাপোস্ট্রফি চিহ্নটিকে ব্যবহার করা হয়। এছাড়া পজেসিভ কেস তৈরি করার জন্য এই অ্যাপোস্ট্রফি এবং এস যুক্ত করা হয়, সেটিকেই যেমন দিস ইজ রহিমস হাউস, রহিমের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এই এসটি বসানো হবে। সেই ক্ষেত্রে বোঝাবে এই বাড়িটি রহিমের। কার বাড়ি? রহিমের। এটাই হচ্ছে মূলত পজিটিভ কেস। এরপরে আসছি প্যারেনথেসিস কি? প্যারেনথেসিস হচ্ছে ব্র্যাকেটস, মূলত ফার্স্ট ব্র্যাকেটকে প্যারেনথেসিস বলা হয়। এগুলো অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে কোনো ওয়ার্ডের পাশে বা বাক্যের পাশে ব্র্যাকেটের মধ্যে আরও কিছু বাড়তি ইনফরমেশন দেওয়া আছে, বাড়তি তথ্য দেওয়া আছে, যেটাকে ব্যাখ্যা বলতে পারেন। তো এই প্যারেনথেসিসগুলো বা এই ক্লোজড কি এগুলো ব্যবহার করা হয় মূলত কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য। তো এগুলোই হচ্ছে মূলত বেসিক ইংলিশ গ্রামার রুলস। এখন আপনি অনেকগুলো বেসিক ইংলিশ গ্রামার রুলস সম্বন্ধে ধারণা পেলেন। তো আশা করছি আপনি এখান থেকে বেনিফিটেড হয়েছেন। তো আপনার সিদ্ধান্ত যে আপনি এখন কোনটা দিয়ে শুরু করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাছাড়া পরবর্তীতে আপনি কোন বিষয়ের ভিডিও চান সেটিও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি মনে করেন আমার ভিডিওটি অন্য কারোর জন্য উপকারে আসবে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।